উপস্থিত আমি হাত মুখ ধুয়ে রথিজিতের ঘরের দিকে এগিয়ে গেছি। দেখি রথিজিতের ঘরে নীলুবাবু বসে রয়েছে। তার পরনে পুলিশের পোশাক, নিশ্চয়ই ডিউটিতে বেরিয়ে কোনো একটা কাজে এখানে এসেছে। আমায় দেখতে না পেয়ে নীলুবাবু বলে উঠল, আরে বিজয় যে, এসো এসো। ও তুমি উঠে পড়েছো? এসো এসো এসো। আরে শুনে দেখো, নিধু একটা অদ্ভুত কেস নিয়ে এসছে। অদ্ভুত কেস? আর এই সাত সকালে? আপনি কেস কোথায় পেলেন নীলুবাবু? আরে কেস কি আর গাছের ফল যে হঠাৎ করে হাতে এসে পড়বে? সকালে সবে ডিউটিতে জয়েন করেছি, এমন সময় খবর এলো একটা খুন হয়েছে। তবে একটা নয়, দুটো খুন হয়েছে। এরাগাড়ি একটি বাড়িতে আজ সকালে দুজনের মৃতদেহ পাওয়া গেছে। সম্প্রতি তাদের বিয়ে হয়েছিল। বিয়ের পর তারা এখানে এই বাড়িতে থাকার জন্য সপ্তাহখানেক হলো এসেছিল। এর মধ্যেই ব্যাপারটা ঘটে যাওয়ায় আশেপাশের লোকেরা বেশ চিন্তিত হয়ে পড়েছে। তারাই পুলিশকে খবরটা দেয়, আর তারপরে সমস্ত ব্যাপারটা জানতে পেরে আমি রথিজিৎকে নিতে চলে এসেছি। রথিজিৎকে সবটা বলতেই রথিজিৎ তোমার জন্য অপেক্ষা করতে বললো তুমি এক্ষুনি আসবে, তাই আমরা অপেক্ষা করছি। এমন একটা খবর সকাল সকাল পেয়ে গেলে আর অপেক্ষা করা যায় না। তাড়াতাড়ি গিয়ে আমি পোশাক বদলে নিলাম। তারপর তিনজন মিলে বেরিয়ে পড়লাম ঘটনাস্থলের উদ্দেশ্যে। পথে কিন্তু খুব বেশি কথাবার্তা হলো না। নীলুবাবু কেসের ব্যাপারে কিছু বর্ণনা দিয়ে গেলেন, আমরা চুপ করে রইলাম। ঘটনাস্থলে পৌঁছে দেখি পুলিশি পাহারার ব্যবস্থা রয়েছে। পুলিশের গাড়ি দেখে আশেপাশের জমায়েত লোকেরাও সরে দাঁড়ালো। আমরা গাড়ি থেকে নেমে ভেতরের দিকে যেতেই একজন কনস্টেবল এসে সামনে দাঁড়িয়ে বলল, কাজের লোকটাকে আটকে রেখেছি স্যার, কিন্তু সে তো কিছুই বলতে পারছে না। সে তো বলছে সকালে এসে আজ ব্যাপারটা দেখে পুলিশকে জানিয়েছে, ভীষণ ভয় পেয়েছে বলে মনে হচ্ছে। ওরকম সবাই প্রথম প্রথম একটু বলে, আর তাতে খুব বেশি ভাবলে চলবে না। তুমি আশপাশটা দেখো, আর এখন ভেতরে কাউকে একদম ঢুকতে দেবে না, বুঝলে? নীলুবাবুর সঙ্গে আমরা দুজন ভেতরে গিয়ে ঢুকলাম। ভেতরেও পুলিশের পাহারা রয়েছে। নিচের দিকে বসার ঘরে একটা চেয়ারের উপর একজন বসে রয়েছে। তার বয়স আন্দাজ 25-এর ঘরে, কিংবা তার চেয়ে সামান্য বেশিও হতে পারে। আলু আলু চেহারা, ভয় পাওয়া মুখ চোখের পাশে কান্নার জলের ছাপ স্পষ্ট। দেখে মনে হলো সে ভীষণ কান্নাকাটি করেছে। আমরা এগিয়ে যেতেই মহিলা বলে উঠল, বিশ্বাস করুন স্যার, আমি সত্যি ওসব কিছু জানি না। আমি তো শুধুমাত্র বাড়িতে সকালে কাজ করার জন্য এসেছিলাম। এই তো সপ্তাহখানেক হবে আমি এখানে কাজ করছি। তোমার সঙ্গে আমাদের কথা আছে, কথা বলে তারপর তোমাকে ছেড়ে দেয়া হবে। যদি সন্দেহ করার মতন তেমন কিছু না পাওয়া যায় তো ততক্ষণে তুমি এখানে বসো। তুমি যদি কিছু করে না থাকো তাহলে তোমার ভয় পাওয়ার কিছু নেই। আমি জানি স্যার, পুলিশরা কিছু খুঁজে না পেলে তারপরে আমাদের মতো কাজের লোকের ওপর সব দোষ চাপিয়ে দেয়। রথিজিৎ হেসে বলল, দেখেছো নিধু, পুলিশের সুনাম কিন্তু সব জায়গায় প্রায় একই রকম। দু একটা জায়গা বাদ দেওয়া যেতেই পারে। একটা দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে গিয়ে বললে, কি করা যাবে বলো তো? এমন সুনাম অর্জন করতেও কিন্তু অনেক কষ্ট করতে হয়, এমনি এমনি তো আর আসে না। চলো আগে মৃতদেহটা দেখে পাঠানোর ব্যবস্থা করতে হবে। আমরা দোতলায় উঠে গেলাম। দোতলায় পাশাপাশি 3টে ঘর, তারই মধ্যে একটা ঘরের দরজার সামনে একজন কনস্টেবল লাঠি হাতে দাঁড়িয়ে। নীলুবাবু প্রথমে এগিয়ে গেলেন। তারপর দরজা খুলে দিয়ে ভেতরে তাকাতেই দেখতে পেলাম সেই বীভৎস দৃশ্য। বিছানার উপর শুয়ে রয়েছে একজন পুরুষ ও মহিলার মৃতদেহ। মনে হয় গলার নলি কেউ কেটে দিয়েছে, তাছাড়া শরীরের আর কোনো পরিবর্তন নেই।
দুটো খোলা চোখ ওপরের দিকে তাকিয়ে যেন এখনো কিছু দেখছে। ঘরের মেঝে রক্তে ভিজে গিয়েছে, রক্ত বিছানাতেই শুষে নিয়েছে বোধহয়, তাই আর নিচ পর্যন্ত এসে পৌঁছায়নি। ঘরের মধ্যে কিন্তু আর কোনো পরিবর্তন নেই, অতি সাধারণ একটা শোয়ার ঘর। একটা টেবিল, চেয়ার, জলের বোতল আর ফুলদানি বন্ধ জানালা, এমনকি ঘরের মধ্যে একটা ছোট আলমারি পর্যন্ত রয়েছে। রথিজিৎ ভালো করে মৃতদেহ পরীক্ষা করল, কিন্তু কোনো কিছু দেখতে পেল না। পরীক্ষা শেষ হলে বলল, কাল রাতে মৃত্যু হয়েছে বলে মনে হচ্ছে, কিন্তু বাইরের থেকে ঘরের দরজা কি খোলা ছিল? ওই যে কাজের মেয়েটি বাইরে বসে রয়েছে, তার নাম চাপা। সে সর্বপ্রথম সকালে বাড়িতে এসেছে, দরজা ধাক্কা দিতে গিয়ে দেখে দরজা খোলা। তারপরে সে ভেতরে ঢোকে। দোতলা পর্যন্ত উঠতেই তার কিছু একটা মনে হয়। এর আগে পর্যন্ত যে কদিন সে বাড়িতে সকালে এসেছে, দুজনে উঠে পড়েছিল। এই লোকটির নাম হচ্ছে মৃণাল সেনগুপ্ত, আর তার স্ত্রীর নাম হচ্ছে কাবেরী সেনগুপ্ত। এরা দুজনেই সকাল সকাল উঠে পড়ত। মৃণাল বাবু ব্যবসার কাজে বেরিয়ে পড়তেন, তাই চাপার সন্দেহটা বেশি হয়। তখন সে আর উপরে ওঠে না, কারণ এর আগে একবার একটা বাড়িতে কাজ করার সময় সেই বাড়িতে চুরি হয়েছিল। সকালে উঠে যখন সে বাড়িতে কাজ করতে যায়, তখন পুলিশ নাকি তার উপরে জেরা করেছিল। আর তার যে অভিজ্ঞতাটা খুব একটা ভালো নয়, সেটা তো বুঝতেই পারলে। তারপর থেকে সে এইসব ব্যাপারে সচেতন হয়েছে। এখন এমন ব্যাপার দেখে এসে বেরিয়ে গিয়ে আশেপাশের লোকেদের ডেকে আনে। সবাই মিলে যখন এখানে আসে, তখন দেখা যায় এই অবস্থা। অর্থাৎ খুনি বাইরে থেকেই এসেছিল। ঘরের দরজা তো আর কেউ তালা দিয়ে ঘুমোবে না, নিশ্চয়ই দরকার হয় না। আর নিচের ঘরে তো তালা দেওয়াই থাকবে, কিন্তু সেই ঘরের দরজার চাবি অপরাধী পেল কি করে? দরজাটা বাইরে থেকে মনে হয় খোলা হয়েছে। ওপরের দরজাটা ছিটকিনি ভাঙা নয়, কিন্তু বাইরে থেকে দরজা খুললে শব্দ কি হবে না? তাছাড়া তালা যদি না ভাঙা থাকে, তাহলে দরজা খুললো কি করে? নিশ্চয়ই দরজাটা খোলা রেখে ওরা ঘুমোতে চলে যায় না। রথিজিৎ ঘরের ভেতর ঘুরে বেড়ালো কিছুক্ষণ, তারপর জানলার কাছে গিয়ে জানলাটা ভালো করে দেখলে। তারপর সে বিছানার দিকে তাকালো। কি একটা যেন চোখে পড়ল তার। মেঝের দিকে এগিয়ে গেল সে। নীরুবাবু একটু সময়ের জন্য অন্যমনস্ক হয়েছিল, তাই দেখতে না পেলেও আমি দেখতে পেয়েছিলাম। সে এমনভাবে গোটা ব্যাপারটা এড়িয়ে গেল যেন কিছুই হয়নি। কিছুক্ষণ পরে সে নিজে এগিয়ে এসে বলল, নিধু, আমার দেখা শেষ হয়ে গিয়েছে, পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করো। আর নিচে চলো, ওই কাজের মেয়েটিকে একবার জেরা করতে হবে। কিন্তু কাজের মেয়েটি ভীষণ ভয় পেয়ে রয়েছে, কিন্তু তার কাছ থেকে অন্য কিছু জানতে পারবে বলে তো মনে হয় না। আশেপাশের লোকেদের সঙ্গে একবার কথা বললে হতো না? আশেপাশের লোকেদের সঙ্গে কথা বলবো, কিন্তু তার আগে ওই মেয়েটার সঙ্গে কথা বলার প্রয়োজন। আগে ভেতরের ব্যাপারগুলো জানা প্রয়োজন, তারপরেই বাইরের ব্যাপার। আমি মৃতদেহটা ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিচ্ছি, কিন্তু গলার ক্ষতগুলো দেখে কি মনে হচ্ছে বলতো? খুনি খুবই ধারালো অস্ত্র ব্যবহার করেছে, কারণ গলার ক্ষতগুলো বেশ গভীর। তাছাড়া আরও একটা যে ব্যাপার মনে হয়েছে, তাতে মনে হচ্ছে মৃত ব্যক্তিরা ঘুমের মধ্যেই মারা গিয়েছে। তারা জেগে ওঠার সময় পায়নি। যতক্ষণ লাগে জেগে উঠতে, ততক্ষণে খুনি তার কাজ শেষ করে ফেলেছে। আর আরেকটা কথা আমার মনে হচ্ছে, তবে সেটা সঠিক নাও হতে পারে। কি? আমার কেন জানি না মনে হচ্ছে এই যে খুনি। কিছু একটা বলতে গিয়ে রথিজিৎ কথাটা ঘুরিয়ে নিয়ে বলল, আচ্ছা বলছি, মৃণাল সেনগুপ্ত আর তার স্ত্রী কাবেরী সেনগুপ্তর ব্যাপারে তুমি খোঁজ নিয়েছো? এখনো সেভাবে খোঁজ নেওয়া শুরু করতে পারিনি, তবে তারা সম্প্রতি এখানে এসেছে, আর আশেপাশের লোকেদের সঙ্গে জেরা করার সুযোগটা
হয়ে ওঠেনি। এখানে আসার পরেই তো আমি তোমার কাছে চলে গিয়েছিলাম। বাইরে গিয়ে না হয় কথা বলে নেওয়া যাবে। আমরা বাইরে বেরিয়ে গেলাম। নিধুবাবু মৃতদেহ পোস্টমর্টমে পাঠানোর জন্য ব্যবস্থা করতে লাগলো। আমরা নিচে নামছি, সেই কাজের মেয়ে চাপা আবার বলে উঠল, স্যার আমি সত্যি কিচ্ছু করিনি, বিশ্বাস করুন। আমার বাড়িতে ছোট ছেলে আছে, আমি তার দিব্যি দিয়ে বলছি। দেখো চাপা, আগেই বলছি, তুমি যদি কোনো দোষ না করে থাকো তাহলে তোমার তো ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা তোমায় শুধু কয়েকটা কথা জিজ্ঞাসা করব, তুমি আমায় ঠিক ঠিক উত্তর দেবে, তাহলেই হবে। তাহলে পুলিশের দিক থেকে তোমার কোনো ভয় পাওয়ার সম্ভাবনা থাকবে না। আমি জানতাম স্যার এমন কিছু একটা হবে। বৌদিমণি আমায় বলতো ও কাউকে ছাড়বে না, কাউকে ছাড়বে না। চাপার মুখে এমন একটা কথা কিন্তু আমরা এই প্রথমবার শুনলাম। কথাটা শুনে রথিজিতের মুখে একটা অদ্ভুত চিন্তার উদয় হলো। তাড়াতাড়ি এগিয়ে গিয়ে চাপার সামনে চেয়ারটা টেনে নিয়ে রথিজিৎ বসে পড়ল। আমি তার পাশে গিয়ে দাঁড়ালাম। এমন ব্যাপারটা দেখে চাপা বোধহয় কিছু চমকে উঠেছিল, তবে তার চোখের কোণ থেকে জল নেমে এসেছিল। সে মুছে নিয়ে বলল, বৌদিমণি আমায় বলেছিল। কি বলেছিল বৌদিমণি? আর বৌদিমণি বলতে মিসেস সেনগুপ্তর কথা বলছো তো? বৌদিমণির মনে ভয় ছিল সে কাউকে ছাড়বে না, কিন্তু কিভাবে তা আমি ভাবতে পারিনি। স্যার আমি ভেবেছিলাম বৌদিমণি এমনি এমনি বলছে। আচ্ছা, মিসেস সেনগুপ্ত কার কথা বলতো? মানে কে তাদের ছাড়বে না সে কথা তুমি কখনো শুনেছো তার কাছ থেকে? বৌদিমণি সারাদিন আমার সঙ্গে অনেক কথা বলতো বৌদিমণি। তার বাড়ির কথা, তার আগের জীবনের কথা, কিন্তু এত সব কিছু বললেও বৌদিমণি কিন্তু কখনোই এই কথা বলতো না যে কার জন্য সে ভয় পায়। কিন্তু সে ভীষণ ভয় পেত। দরজায় কোনো সময় শব্দ হলেই ভয়ে আমায় তাড়াতাড়ি গিয়ে দেখতে বলতো, আর বলতো অচেনা কেউ হলে যেন আমি তাকে ঘরের ভেতর ঢুকতে না দিই। নিধুবাবু মৃতদেহ পাঠাবার ব্যবস্থা করে নিয়েছিল। এর মধ্যে এসে আমাদের কথা শুনে পাশে এসে দাঁড়ালো। এবার বলল, তার মানে মিসেস সেনগুপ্ত খুন হওয়ার জন্য ভয় পেতেন, কিন্তু কার জন্য ভয় পেতেন? তাহলে কি ফ্রেন্ড গ্রুপের কোনো শত্রু ছিল? আমি সে কথা বলতে পারবো না স্যার, তবে আমি এটা জানতাম বৌদিমণি ভয় পেত। বৌদিমণি জানতো কেউ তাদের ক্ষতি করতে আসবে, কিন্তু বৌদিমণি বোধহয় জানতো না যে সে রাতের অন্ধকারে আসবে। আচ্ছা চাপা, ঘরের দরজা ভেতর থেকে বন্ধ থাকলে এই বাড়িতে ঢোকার কি আর কোনো রাস্তা আছে? বাড়ির পিছনের দিকে একটা ছোট রাস্তা আছে, ওই পিছনের দিকে বাগানে যাওয়ার জন্য। তবে সেই ঘরের দরজা বেশিরভাগ সময় বন্ধই থাকতো। সত্যি বলতে স্যার, আমি বা বৌদিমণি কেউই যেতাম না। কিন্তু কেন স্যার এই কথা জিজ্ঞাসা করছেন কেন? আমার একটা কথা বলো চাপা, তুমি এই বাড়িতে ঠিক কটা থেকে কটা পর্যন্ত থাকো? আমার বাড়ি কাছেই, ধরুন এখান থেকে হেঁটে গেলে 10-15 মিনিট। আমি সকাল সকাল আসতাম, তারপর সকালের সমস্ত কাজকর্ম সেরে রান্না বান্না করে দিয়ে তারপর দুপুরের দিকে চলে যেতাম। আবার বিকেলের দিকে এসে বিকেলের কাজকর্ম করে সন্ধ্যের মধ্যে রান্না বান্না শেষ করে চলে যেতাম। বৌদিমণি যদিও রান্না বান্না নিজের হাতেই করতো, আসলে আমি তাকে সাহায্য করতাম। বৌদিমণি বড় ভালো মেয়ে ছিল। স্যার কে যে তার এত বড় ক্ষতি করে দিল? রথিজিৎ চুপ করে বসে রইল বেশ কিছুক্ষণ, তারপরে বলল, দেখো যাবা, কেউ তো এসেছে বাইরে থেকে আর সে ঘরের ভেতরে ঢুকেছে। যদি ভেতরের দরজা খোলা থাকে তাহলেই সে ভেতরে ঢুকতে পারবে, আর না হলে ওই পিছনের দরজাটা আছে। আচ্ছা নিধু, একবার ওই পিছনের দরজাটা দেখে আসলে ভালো হতো না? ওটা আগেই দেখে নিয়েছি, তবে পিছনের দরজাটা কিন্তু ভিতর থেকেই বন্ধ ছিল। অন্তত আমরা এসে তো সেটাই দেখেছি। যদি কেউ বন্ধ না করে দেয় তাহলে ওটা আগে থেকেই বন্ধ ছিল। কেস ক্রমশ জটিল হয়ে পড়ছে। মিসেস সেনগুপ্ত কারোর একটা ভয় পাচ্ছিলেন যে তাদের ক্ষতি করবে। আবার খুনি ঘরের ভেতরে যে কোন পথে ঢুকেছিল তাও বোঝা যাচ্ছে না। আচ্ছা, আরেকটা কথা বলো,
আমি শুনেছি মিস্টার সেনগুপ্ত আর মিসেস সেনগুপ্ত সপ্তাহ 2 হলো এখানে এসেছেন, আর এর মধ্যে তাদের সঙ্গে বাইরে কেউ কি দেখা করতে আসতেন? না, আমি বাড়িতে থাকতে তো কেউ দেখা করতে আসেনি। তবে হ্যাঁ, একদিন একটা লোক এসেছিল, তবে সে বাড়ির ভেতরে ঢুকেনি, বাইরে থেকে দরজা ধাক্কা দিতেই আমি গিয়ে বলি দাদাবাবু বাড়িতে নেই, তাতেই সে চলে যায়। আচ্ছা, যখন তুমি ওই লোকটির সঙ্গে কথা বলছিলে তখন মিসেস সেনগুপ্ত কোথায় ছিল? বৌদিমণি ছাদে ছিল তখন। দুপুরের সময় রান্না বান্না শেষ হয়ে গেছে, ওই সময় বৌদিমণি ছাদে কাপড় শুকাতে যেত। আমিও তখন নিচের ঘরে বাড়ি যাওয়ার জন্য তৈরি হচ্ছি, এমন সময় দেখলাম একটা লোক এলো। আমি তাকে বললাম দাদাবাবু বাড়িতে নেই, তারপরে সে চলে গেল। কিন্তু লোকটা মনে হয় পাঁচিলের কাছে বা রাস্তায় গিয়ে দাঁড়িয়েছিল। যদিও আমার তাকে দেখার কথা নয়, কিন্তু আমিও তখনই ঘরে এসে আমার ব্যাগটা নিয়ে বাড়ি যাওয়ার জন্য বাইরে বেরিয়েছি। তখন দেখি লোকটা হাঁটতে হাঁটতে যাচ্ছে, তার মানে লোকটা পাঁচিলের কাছে দাঁড়িয়েছিল। রথিজিতের মুখে একটা অদ্ভুত হাসি ফুটে উঠল। রথিজিৎ বলল, অর্থাৎ পাঁচিলের কাছে দাঁড়িয়ে ছাদের উপরে মিসেস সেনগুপ্তকে দেখেছিল, এমনটা হতে পারে। আবার এমনটা হতেও পারে যে মিসেস সেনগুপ্ত তাকে দেখেছিল। একবার ভালো করে ভেবে বলো তো চাপা, সেদিনের পরে মানে সেদিন বিকেলে যখন তুমি এসেছিলে তখন মিসেস সেনগুপ্ত লোকটার ব্যাপারে তোমায় কিছু কি জিজ্ঞাসা করেছিল? চাপার মুখে সেই আগের মতো অসহায় ভাবটা আসছিল। সে যেন আস্তে আস্তে রথিজিতের কথায় স্বাভাবিক হয়ে আসছিল। এবার চমকে উঠে বলল, হ্যাঁ স্যার, বিকালে যখন আমি এসেছিলাম তখন বৌদিমণি আমায় জিজ্ঞাসা করলো লোকটা কি জিজ্ঞাসা করছিল। আমি সে কথা বলতেই বৌদিমণি কি যেন ভাবলো। তারপরে আমি যেই বললাম লোকটাকে তুমি চেনো, উনি তাড়াতাড়ি করে বলল আমি ওসব লোককে চিনতে যাব কি করে, বলে সেখান থেকে চলে গেল। কিন্তু সেটা আপনি কি করে জানলেন? রথিজিৎ আর কিছু না বলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তারপর নিধুবাবুকে উদ্দেশ্য করে বলল, নিধু বলছি, তুমি মৃতদেহটা পোস্টমর্টমে পাঠাও। তবে তাতে নতুন কিছু যদি জানা যায় তাহলে ভালো, তবে আমার মনে হচ্ছে না কিছু জানা যাবে বলে। মৃত্যু হয়েছে গলার আঘাতেই, তবে তার আগে পরে কোনো কিছু পরিবর্তন হয়েছে কিনা সেটা জানা প্রয়োজন। হ্যাঁ, আরেকটা ব্যাপার, তোমায় আরও একটা ব্যাপারে খোঁজ নিতে হবে। সেটা হলো এই যে মিসেস সেনগুপ্ত আর মিস্টার সেনগুপ্ত তাদের অতীতের ব্যাপারে তোমায় খোঁজ নিতে হবে। তারা এখানে নতুন এসেছিল, এই বাড়িটাও নতুন কিনেছিল, অর্থাৎ এদের আগের জায়গায়। ওটা নিয়ে তুমি ভাববে না, ও ব্যবস্থা আমি ঠিক করে নেব। আমি যত তাড়াতাড়ি সম্ভব তাদের ব্যাপারে খোঁজ নিয়ে জানাচ্ছি। আমি কিন্তু একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারলাম না। যদি মিসেস সেনগুপ্ত অপরাধীকে চিনেই থাকে যে কে তার উপর আক্রমণ করতে পারে, তাহলে মিস্টার সেনগুপ্ত কি সেই কথা জানতেন না? আমার মনে হয় জানতেন না। মেয়ে মানুষ না, কিছু কিছু জায়গায় বিশেষ কোনো কারণে এমন কাজ করে ফেলে যেটা আদৌ স্বাভাবিক নয়। নিজের ওপর যদি কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকতো তাহলে মিস্টার সেনগুপ্ত নিশ্চয়ই তার জন্য কোনো একটা ব্যবস্থা করতেন। স্যার, তাহলে আমি এখন বাড়ি যেতে পারি? যেতে পারো, তবে তোমার ঠিকানা এবং বাকি সমস্ত তথ্য এই পুলিশের কাছে লিখে দিয়ে যাও। প্রয়োজন হলে তোমায় আবার ডাকা হবে। পুলিশকে না জানিয়ে এখান থেকে কোথাও যাবে না, বুঝলে? আর যে কোনো সময় তোমার প্রয়োজন হতে পারে। চাপা বোধহয় রথিজিতের কথায় ভরসা করে বেশ খানিকটা স্বস্তি পেয়েছিল। নিধুবাবু আগেই মৃতদেহ পোস্টমর্টমে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করে ফেলেছিলেন। আমাদের আর কোনো কাজ ছিল না। বাইরে বেরিয়ে আসতেই দেখা গেল দরজার সামনে বাইরের দিকে তখনও জটলা রয়েছে। রথিজিৎ বেরিয়ে আসতে একজন অতি উৎসাহী ভদ্রলোক প্রশ্ন করলেন, কিছু বুঝতে পারলেন রথিজিৎ বাবু? মানে এমন একটা ব্যাপার পাড়ায় ঘটে গেল, আমাদের ভয় নেই। মানে আসলে বাড়িতে ছেলে পুলে নিয়ে বাস করি তো, মানে বুঝতেই পারছেন। যতদূর পরীক্ষা মনে হচ্ছে আপনাদের কোনো চিন্তা নেই, তবে একটু সাবধান থাকবেন। আসলে বলা যায় না তো কখন কি হয়ে যায়। রথিজিৎ কথাটা এমন ভাবে বলল যে লোকটা একটু ভয় পেয়ে বলল, রথিজিৎ বাবু এভাবে বলবেন না।
আসলে এমন একটা ব্যাপার ঘটে গেছে তো, তাতে আমরা ভয়ে রয়েছি। আসলে রাতের বেলা বাড়িতে ঢুকে ঘুমন্ত মানুষের গলা কাটতে পারে এমন সাহস তো আর সাধারণ মানুষের হতে পারে না। মানে বড় কোনো খুনি ছাড়া এই কাজ তো কেউ করতে পারে না। রথিজিৎ লোকটার কথায় কি যেন একটা ভাবলো। হঠাৎ করেই তার কিছু যেন মনে পড়েছে। এমনভাবে অন্যমনস্কভাবে আমায় উদ্দেশ্য করে বলল, গলায় গম্ভীর ক্ষত, এমনভাবে গলার নালি কাটা হয়েছে, একবারের আঘাতেই কাজটা হয়ে গেছে। যে কাজ করেছে সে বেশ পটু, আর তার শরীরের জোর অনেক না হলে বাঁ হাতে এমনভাবে গলার নলি কাটা সহজ ব্যাপার নয়। কিছু বললেন অরিজিৎ বাবু? না না না, কিছু বলিনি। আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। এই মনে হয় কোনো ব্যক্তিগত শত্রুতার জন্যই হয়েছে। আসলে মিস্টার সেনগুপ্ত ব্যবসায়ী মানুষ, আর ব্যবসায়ী মানুষদের একটু শত্রু হয়ে থাকে। রথিজিৎ আর নীরুবাবু মিলে আশেপাশের লোকেদের ভয় পেতে বারণ করল। একসময় সকলেই আস্তে আস্তে বাড়ি চলে গেল। আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। পথে নেমে রথিজিৎকে বললাম, না মানে কিছু বুঝতে পারলে? আমি তো কিছুই বুঝতে পারলাম না। কে এমন কাজ করতে পারে বলো তো? আর যে লোকটাকে চাঁপা দেখেছিল সেই লোকটাই বা কে? এখানে একটা কথা বলে রাখা দরকার। বেরিয়ে আসার আগে রথিজিৎ আরও একবার চাপার কাছে গিয়ে তার সঙ্গে বেশ কিছুক্ষণ কি যেন একটা কথা বলল। তখন সেখানে নীরুবাবুও ছিল না। চাপার সঙ্গে রথিজিৎ আলাদাভাবেই কথা বলেছিল, তাই সে সময় তাদের মধ্যে কি কথা হয়েছে তা আমার জানা নেই। রথিজিৎ বলল, আর কিছু হোক না হোক, যে লোকটি সেদিন বাড়িতে এসেছিল সেই লোকটিকে মিসেস সেনগুপ্ত চিনতেন। আমার মনে হয় খুব ভালো করেই চিনতেন। তাহলে কি তুমি বলতে চাইছো যে লোকটির কাছ থেকে মিসেস সেনগুপ্তর কোনো বিপদ আছে বলে মনে হয়েছিল, এই সেই লোক? সে কথা বলা যায় না। এমনও হতে পারে যে সত্যি বলতে ওই লোকটির কথা জিজ্ঞাসা করার কোনো কারণ নেই। অকারণেই মিসেস সেনগুপ্ত এই কথা জানতে চেয়েছেন। এদের ব্যাপারে খোঁজ না নিয়ে কিছুই বলা যাবে না এখন। রথিজিৎ বাকি পথে আর কোনো কথা বলল না। যখন কোনো কেসে রথিজিৎ বেশ গভীরভাবে ভাবতে শুরু করে, তখন রথিজিৎকে এমন চুপ করে থাকতে আমি এর আগেও দেখেছি। এখন তাকে জিজ্ঞাসা করেও কোনো কিছু জানা যাবে না, তাই সে চেষ্টাও আমি করলাম না। বাড়িতে ফিরে আসতেই বৌঠান বলল, আচ্ছা, সেই সকালে বেরিয়েছো তোমরা, কোথায় গিয়েছিলে বলো তো? নিধুবাবু এসেছে বলেই তো তোমরা আর এইভাবে না খেয়ে দুপুর গড়িয়ে ফিরতে পারো না। যেটা করার কোনো ইচ্ছেই আমার ছিল না। আসলে আমিও জানতাম না যে এতটা দেরি হয়ে যাবে। আসলে দুটো মৃতদেহ এবারে ভালো করে না দেখে শুনে তো আর পোষণায় পাঠানো যায় না। যদি কোনো একটা সূত্র রয়ে যায় আর কি। আবার খুন হয়েছে নাকি? কিন্তু কি করে হলো এসব? আমি ভেতরে ঢুকলাম। রথিজিৎ বাথরুমের দিকে এগিয়ে যেতে যেতে বলল, এখনো কিছুই জানা যায়নি। আপাতত মৃতদেহ দুটো পোস্টমর্টমে গিয়েছে। আমি আর নিধু দুজনেই একই জায়গাতে রয়েছি, তাই তোমার প্রশ্নের উত্তর এখন দেওয়া সম্ভব নয়। কয়েকটা দিন সময় দাও। রথিজিৎ চলে যেতে বৌঠান আমায় বলল, তুমি তো ছিলে, তুমি কি বুঝলে? দেখো বৌঠান, আমি সত্যি বলতে রথিজিতের মতো তেমন কিছু বুঝতে পারিনি। মৃতদেহ দুটো ছিল ওই মিসেস সেনগুপ্ত আর মিস্টার সেনগুপ্ত। তাদের গলার নলি কাটা হয়েছে, কিন্তু কাজটা কে করেছে তা বোঝা যাচ্ছে না। অনুমান করছে মিসেস সেনগুপ্ত কারোর একটা কথা বলতে চেয়েছিল ওই তাদের বাড়ির কাজের লোককে, সেই লোকটা এই কাজটা করেছে। কিন্তু আমার মনে হচ্ছে সেটা নাও হতে পারে, বুঝলে, বা অন্য কেউ এই কাজটা করতে পারে। আর বিশেষ করে এলাকাটা এমন যে চারপাশে গায়ে গায়ে ঘিঞ্জি এমন একটা জায়গায় বাইরে থেকে খুনি এসে খুন করে চলে যাবে আর কেউ জানতে পারবে না, এটা একটু অস্বাভাবিক লাগছে। তাছাড়া আশ্চর্যের ব্যাপার হলো যে ঘরের আলমারি কিন্তু আগের মতোই বন্ধ, কোথাও কিছু চুরি হয়নি। শুধুমাত্র খুনের উদ্দেশ্যেই কিন্তু অপরাধী খুনটা করেছে।
বৌঠান আমার কথা শুনে একটু অবাক হয়েছিল, তারপর বলল, আচ্ছা বাবা, ফোন যদি রাতের বেলা হয় তাহলে অপরাধী বাড়িতে ঢুকলো কি করে? রথিজিৎ এতক্ষণে হাত মুখ ধুয়ে চলে এসেছে। সেই একই প্রশ্ন শুনে এবার সে হেসে উত্তর করল, এটাই সবাই জানতে চাইছে মেঘ, এটাই সবাই জানতে চাইছে, কিন্তু এখনো কিছুই বোঝা যাচ্ছে না। দুটো পথ আছে বাড়িতে ঢোকার জন্য, একটা পিছনের পথ আর একটা সামনের পথ, কিন্তু যে পথেই অপরাধী ঢুক না কেন দরজাটা তো খোলা থাকতে হবে। কিন্তু দরজাটা খুলল কে? কথা বলতে বলতে রথিজিৎ শোবার ঘরে গিয়ে ঢুকল। আমিও বাথরুমের দিকে চলে গেলাম। দুপুরের খাওয়া দাওয়া আজ একটু দেরি হয়ে গিয়েছিল। খাওয়া দাওয়া সেরে নিজের ঘরে চলে গেলাম। এই সময়টা একটু ভাত রুমের প্রয়োজন। বাঙালির দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুম হোক আর না হোক অন্তত কিছুক্ষণ বিছানায় শুয়ে থাকাটা পছন্দ করে। আমিও সেটা করি, আর সেই সময় বইপত্র পড়ি। আজও একটা বই হাতে নিয়ে বিছানায় লম্বা হয়ে শুয়ে পড়লাম। তবে বইয়ের পাতা সামনে খোলা থাকলেও বারবার কিন্তু খুনের ব্যাপারটাই মাথায় আসছিল। দুটো মৃতদেহ চোখের সামনে দেখেছি। এইসব ভাবতে ভাবতেই কখন যে চোখটা বুজে আসছিল, হঠাৎ করে একটা কথা মনে পড়ে গেল। আরে তাই তো, এই ব্যাপারটা তো আমি ভুলেই গিয়েছিলাম। যে ঘরে দুটো মৃতদেহ ছিল সেই ঘরের মেঝে থেকে রথিজিৎ কিছু একটা কুড়িয়ে নিয়েছিল। সেই ব্যাপারে তো সে একটা কথাও বলেনি। তাহলে সেটা কি হতে পারে? নিধুবাবুকেও সে কথা বলেনি। সে ব্যাপারটা সবার কাছ থেকে আড়াল করে রাখতে চাইছে, এমন কিছু যেটা এই কেসে বড় একটা ক্লু হতে পারে। কথাটা মনে হতেই ঘুম কেমন যেন কমে এলো। তারপরেও অনেকক্ষণ চেষ্টা করলাম, কিন্তু আর কিছুতেই ঘুম এলো না। সন্ধ্যের দিকে রথিজিতের ঘরে এসে বসলাম। দেখলাম রথিজিৎ খাতায় যেন কি সমস্ত লিখে চলেছে। একটানা বেশ কিছুক্ষণ লেখালেখি শেষ করে তারপর আমার দিকে তাকিয়ে বলল, মেঝে থেকে যেটা কুড়িয়ে নিয়েছিলাম সেটা একটা লকেট। আমি অবাক হয়ে গেলাম তার কথায়। তারপর বললাম, লকেট? কিন্তু কিসের লকেট? লকেটটা কোথায় যে রাখলাম খুঁজে পাচ্ছি না, বুঝলে বিজয়। খুঁজে পেলে তোমায় ঠিক দেখাবো। তবে লকেটটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। বোঝাই যাচ্ছে ওই লকেটটা আসলে অপরাধীর, কিন্তু আমাদের কাছে দুটো জিনিস জানা প্রয়োজন। অপরাধীকে মিসেস সেনগুপ্ত চিনতেন কিভাবে, আর দ্বিতীয় প্রশ্ন, অপরাধী ওই বাড়িতে ঢুকলো কি করে? আমার মনে হয় এটার জন্য মিসেস সেনগুপ্তর বাড়িতে খোঁজখবর নিলেই ভালো হয়। মিসেস সেনগুপ্তর বিয়ের আগের জীবনের ব্যাপারে খোঁজখবর করতে গেলেই আশা করি তার বন্ধুদের এবং তার সঙ্গে পরিচিত মানুষদের কথা জানা যাবে, আর সেখান থেকেই আসল কথা ঠিক বেরিয়ে আসবে যে কে মিসেস সেনগুপ্তর শত্রু। প্রথম থেকে কিন্তু আমরা মিসেস সেনগুপ্তর ব্যাপারেই কথা বলে যাচ্ছি। তিনি চাঁপাকে ওই কথাটা তো এমনিও বলতে পারেন, আর তার জন্য তার দিকে সন্দেহ করাটা কি ঠিক হবে? মিস্টার সেনগুপ্ত ব্যবসায়ী মানুষ, তার ব্যবসা কিন্তু এই অঞ্চলে বেশ ভালো, আর তার শত্রু থাকতে পারে না। পারে, কিন্তু সেই লোকটা? আচ্ছা, সেই লোকটার ক্ষেত্রে অনেক কিছুই হতে পারে। মিসেস সেনগুপ্তের সঙ্গে হয়তো লোকটা ছাদ থেকেই দেখা হয়েছিল, আর সেই কারণেই তিনি চাঁপাকে সেই কথা জিজ্ঞাসা করেছিলেন। চাঁপা হয়তো ভয় পেয়ে সমস্ত কিছুকে এভাবে গুলিয়ে ফেলেছে। রথিজিতের কথায় মনে হলো সত্যি তো, ব্যাপারটা এমন ভাবে তো ভেবে দেখিনি। চাপা তো প্রথম থেকে ভয় পেয়েছিল। তাই বললাম, তাহলে কোন পথে এগোচ্ছ? দেখো, পোস্টমর্টম রিপোর্টটা আসতে 2 দিন টাইম লাগবে, তারপর খোঁজখবর নিতেও বেশ খানিকটা সময় লাগবে। তার আগে এই মিস্টার সেনগুপ্তর বাড়ির লোকের ব্যাপারে খোঁজ নিতে হবে। নিশ্চয়ই মিস্টার সেনগুপ্তের ব্যবসার জায়গা থেকে কিংবা পুলিশের কাছে গেলেই তো। এই দাঁড়াও তো 1 মিনিট। কি যেন রথিজিৎ গুলিয়ে ফেলেছিল। উঠে গিয়ে টেলিফোনে নিধুবাবুকে ধরল। কথাবার্তা বলে একটা ঠিকানা কাগজে লিখে রাখলো খচখচ করে। তারপর ফোনটা রেখে এসে বলল, আমার এটা আগেই ভাবা উচিত ছিল।
আশেপাশের লোকেদের কাছ থেকে মিস্টার সেনগুপ্তর বাড়ির লোকের ব্যাপারে জানা গেছে এই শহরেই তাদের বাড়ি রয়েছে। মিস্টার সেনগুপ্ত ব্যবসার কারণেই বাড়িটা কিনেছিলেন এবং সম্প্রতি বিয়ে করে তিনি এখানেই চলে এসেছেন। তাহলে তো আমাদের মিস্টার সেনগুপ্তর বাড়ির লোকের সঙ্গে কথা বলে দেখতে হয়। নিশ্চয়ই, তবে আজ আর কিছু নয়, বা টেলিফোন নাম্বার রয়েছে, একবার কথা বলে দেখি, তারপর কাল সকালের দিকে না হয়ে যাব। রথিজিৎ উঠে বাইরের ঘরে চলে গেল। আমি কিছুক্ষণ বসে রইলাম, তারপর নিজের ঘরে গিয়ে আগের উপন্যাসটা পড়তে লাগলাম। এখন করার মতোই কিছু নেই। রাতের দিকে রথিজিতের সঙ্গে যে মিস্টার সেনগুপ্তর বাড়ির লোকের কথা হয়েছিল সে ব্যাপারে রথিজিৎ কিন্তু আমায় আগে কিছু বলেনি। পরদিন সকালে চা খাওয়া হতেই বলল, আমাদের বেরোতে হবে। আরে এখন কোথায় যাব? পোস্টমর্টম রিপোর্ট এখন আসেনি। আমি জানতাম তুমি ভুলে যাবে। আরে মিস্টার সেনগুপ্তর বাড়ির লোকের সঙ্গে আজ কথা বলতে যেতে হবে। কাল ফোনে কথাবার্তা বলে সমস্তটা ঠিক করে রেখেছি। যদিও ওদের মানসিক অবস্থা ভালো নয়, তবুও লোহা গরম থাকতে থাকতেই তাতে হাতুড়ি মারা প্রয়োজন। আমরা বেরিয়ে পড়লাম মিস্টার সেনগুপ্তর বাড়ির উদ্দেশ্যে। গাড়িতে গেলেও বেশ খানিকটা সময় লাগলো। মিস্টার সেনগুপ্তের বাড়িতে তার বাবা, মা আর তার দাদা বৌদি, এমনকি তার দাদার একটি ছোট মেয়েও রয়েছে। আমাদের বসার ঘরে বসতে দিয়ে মিস্টার সেনগুপ্তের বাবা অতুল সেনগুপ্ত বেশ কিছুক্ষণ চুপ করে গম্ভীর গলায় বললেন, রথিজিৎ বাবু, ব্যাপারটা যে এমন কিছু হবে তা আমি ভাবতেই পারিনি। বা ছেলেটাকে বিয়ে দেওয়ার আগে পর্যন্ত সবকিছু ভালোই ছিল, এখন যে কি হলো। আচ্ছা, কে করলো বলুন তো সব? দেখুন, কে করলো সেটা জানার জন্যই কিন্তু আমি আপনার কাছে এসেছি। আশা করি নিধু আপনার সঙ্গে এই ব্যাপারে কথা বলেছে। আমি এসব ব্যাপারে কিছু জানি না রথিজিৎ বাবু। ছেলেটার খবর পেয়ে কাল থানায় গিয়েছিলাম। থানা থেকে মৃতদেহ পোস্টমর্টমের জন্য নিয়ে গিয়েছে। ছেলেটার মুখ এখনো দেখতে পাইনি, তবে ওরা বলেছে পোস্টমর্টমের কাজ হয়ে গেলে মৃতদেহ দুজনেরই পাঠিয়ে দেবে এখানে, তখনই ছেলেটার মুখ দেখব। আমাদের পাশে বসে থাকা মিস্টার সেনগুপ্তর মা ফুপিয়ে ফুপিয়ে কেঁদে চলেছিল। এবার বলল, রথিজিৎ বাবু যে এই কাজ করেছে, আপনি তাকে কিছুতেই ছাড়বেন না, ওকে কঠোর শাস্তি দেবেন। আমার ছেলেটাকে আর বৌমাকে এভাবে। সেনগুপ্তের দাদা একপাশে বসেছিল, তিনি এবার বলল, আহা মা, হচ্ছেটা কি? ওনাদের কাজটা তো করতে দাও, তারপর না হয় সবকিছু দেখা যাবে। পুলিশরা তো ব্যাপারটা দেখছে নাকি। সেনগুপ্তের দাদা হলো সজল সেনগুপ্ত, তার স্ত্রী এবং তার মেয়ে চির কাছেই ছিলেন। তারা কোনো কথা বলেননি। মেয়েটি আমাদের অচেনা দেখে বোধহয় ভয় পাচ্ছিল, তাই তিনি তাকে সামলাচ্ছিলেন। আচ্ছা, আপনাদের কাউকে সন্দেহ, মানে মিস্টার সেনগুপ্ত তো ব্যবসায়ী মানুষ ছিলেন, তার কোনো শত্রু থাকতে পারে। এবারে তাদের মধ্যে কেউ কি কাজ করতে পারে? আমার তো কারোর কথা মনে হয় না, তবে ব্যবসার দিকটা আমার ছেলে মৃণাল নিজে দেখতো, তাই সে ব্যাপারে আমরা কিছু বলতে পারবো না। বাবু, তুই কিছু জানিস? ভাই আমায় কখনোই নিজের ব্যবসার ব্যাপারে কোনো কিছুই বলতো না। তাছাড়া তোমরা তো জানোই সে ব্যবসার জন্য বাড়ি থেকে বাইরে বাইরে থাকতো। তাহলে আমি জানবোটা কি করে? বিয়ের সময় আমি বলেছিলাম ওই মেয়েটা ঠিক নয়, ওর অনেক কথাই মানে। এসব এখন থাম, শুধু শুধু বাইরের লোকের সামনে। বাইরের লোকের সামনে নয় মা, রথিজিৎ বাবুর সবকিছু জানাটা প্রয়োজন। রথিজিৎ বাবু যদি না জানেন তাহলে তদন্তটা করবেন কি করে? আপনি ঠিকই বলেছেন সজলবাবু, আমার এই সমস্ত ব্যাপারটাই জানা প্রয়োজন। আসলে কি হয়েছে, তাছাড়া আপনারা মেয়েটির ব্যাপারে, মানে মিসেস সেনগুপ্তর ব্যাপারে আপনি কি কথা বলতে বলতে থেমে গেলেন। এবার সজলবাবুকে দেখলাম একটু ইতস্তত করতে। একবার তিনি তার স্ত্রীর দিকে তাকালেন। স্ত্রী মাথা নাড়িয়ে সম্মতি জানাতে তিনি বললেন যে বিয়ের আগে কাবেরীর ব্যাপারে তিনি অনেক কিছু শুনেছিলেন, তবে বিয়েতে তার বাবার ইচ্ছে ছিল, আর তাছাড়া ব্যাপারটা নিয়ে এত মাথা ঘামাননি তিনি, তাই নাকি তিনিও কিছু বলেননি।
কিন্তু এমন কিছু নাকি হতে পারে সেটা তিনি আন্দাজ করতেই পেরেছিলেন। অন্তত তিনি আর তার মা ভাইকে নাকি বারংবার বারণ করেছিলেন। আসলে ওই মেয়েটির ওই এলাকারই কারোর সাথে, মানে কোনো একটা ছেলের সাথে কিছু একটা ঘটেছিল। আমরা গোটা ব্যাপারটা ভালোভাবে খোঁজখবর নিতেই পারিনি, কারণ ওর বাবাই কাবেরীর সঙ্গে বিয়ের সম্বন্ধটা করেছিল। ওর এলাকারই একজন এই সম্বন্ধটা এনেছিল। তবে গোটা ব্যাপারটা আমরা অনেক পরে জানতে পেরেছিলাম। আচ্ছা, আর সেই ব্যাপারটা কেমন যদি আমায় একটু খুলে বলেন। যদিও বুঝতে পারছি আপনাদের পরিবারের এমন একটা সময় আর এমন ব্যাপারগুলো বলাটা খুবই অসুবিধাকর, কিন্তু এই মুহূর্তে আমার জানলে খুব সুবিধা হবে, কারণ আমরাও সন্দেহ করছি এমন কেউ আছে যে মিসেস সেনগুপ্তকে চিনত আর সেই এই কাজটা করেছে। রথিজিতের কথা শুনে সজলবাবু কেমন যেন উত্তেজিত হয়ে উঠেছিলেন। আমিও তো সেটাই বলছি, ওই মেয়েটার জন্যই আমার ভাইয়ের এই অবস্থাটা হলো। ওই মেয়েটার সঙ্গে যদি ভাইয়ের বিয়ে না হতো তাহলে এসব কিছু হয়তো হতো না। ওর ব্যাপারে আরো ভালোভাবে খোঁজ খবর না নিয়ে তাড়াহুড়ো করে বাবা যদি বিয়ের জন্য তাড়াটা না দিতেন। আমার কিছুই করার ছিল না রে। ছেলেটা ব্যবসাপত্রে মন দিয়েছে, এই সময় বিয়ে না দিলে বকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তোকে সঠিক সময় বিয়ে দিয়েছিলাম বলেই তো আজ তোর সব দিকটা ঠিক আছে। বুঝতেও তো পারছিস, ব্যবসা করতে গেলে অনেক লোকজনের সঙ্গে মিশতে হয়, কখন কি মতিভ্রম হয়। মেয়ে তো পছন্দ করেছিল তোর মা। দেখুন, এই সময় এমনভাবে একে অপরের দিকে আঙুল তুলে কোনো লাভ নেই। আমায় ওই লোকের ব্যাপারে সমস্ত কথা বলুন যে আপনাদের জন্য সম্বন্ধটা এনেছিল, এবং মেয়েটির ব্যাপারে আপনারা ঠিক কি কি জানতে পেরেছিলেন সে কথাও আমাদের বলুন। যার সঙ্গে সেই মেয়েটির সম্পর্ক ছিল তার কথা জানেন? জেল খাটা একজন আসামির কথা এত সহজে চাপা থাকে না রথিজিৎ বাবু। তবে আমাদের সমস্ত কিছু থেকে দূরে রেখেই আমাদের। সজলবাবু রাগে আর উত্তেজনায় কিছুই বলতে পারলেন না। রথিজিৎ শান্ত গলাতেই বলে উঠল, যে আপনার ভাইয়ের সঙ্গে ওই মেয়েটির সম্বন্ধ করেছিল তার ঠিকানা এবং নাম্বার নিশ্চয়ই আপনার কাছে আছে। সেটা আমাদের দিলে ভালো হতো, আর তার সঙ্গে একটু কথা বলে দেখতাম। সেনগুপ্তের বাড়ি থেকে বেরোনোর সময় একটা ব্যাপারে আমরা নিশ্চিন্ত হয়ে গেলাম। মিসেস সেনগুপ্তের ব্যাপারে আমরা যেমনটা ভেবেছিলাম ঠিক তেমনই কিছু এখানে রয়েছে, আর এমন কেউ এসবের পিছনে রয়েছে যে একজন জেল খাটা আসামি। কেসটা যেন একটু সহজ হয়ে আসছিল, কিন্তু তবুও একটা ব্যাপার আগের মতোই থেকে গিয়েছিল। খুনি বাড়ির মধ্যে ঢুকলো কি করে? কিন্তু সেসব নিয়ে কোনো চিন্তা ছিল না। রথিজিৎ বাড়িতে ফিরে নিধুবাবু এবং আরও কয়েকজনকে ফোন করলো। তারপর যেন খানিকটা নিশ্চিন্ত হয়েছে এমনভাবে মাথার দুপাশে হাত রেখে চেয়ারে হেলান দিয়ে বলল, একটা ব্যাপারে মোটামুটি নিশ্চিত হওয়া গেল, অপরাধী মিস্টার সেনগুপ্তর দিক থেকে নয়, মিসেস সেনগুপ্তর দিক থেকে। মিস্টার সেনগুপ্ত বিক্ষিত অপরাধী সন্ধান খুব একটা পাওয়া যায়নি। আর মিসেস সেনগুপ্তের দিক থেকে যে লোকের কথা মিস্টার সেনগুপ্তের দাদা বললেন? মিস্টার সেনগুপ্তের দাদা মেয়েটির আগের অতীতের ব্যাপারেই কথা বললেন, এবং সে ব্যাপারেও খোঁজ নেওয়ার জন্য আমি কাজ শুরু করে দিয়েছি। তবে বিজয়, সমস্ত ব্যাপারে একটু সময় লাগে, বিশেষ করে এমন একটা ব্যাপারে তো একটু সময় লাগবেই। রথিজিৎ, আমি যেটা ভাবছি তুমিও কি সেটাই ভাবছো? মানে সেনগুপ্তর কি আগে কারোর সাথে কোনো সম্পর্ক ছিল? যার সঙ্গে সম্পর্ক ছিল সে হচ্ছে জেলখাটা আসামি, আর সেই কারণেই কি সেনগুপ্ত ভয় পেয়েছেন যে ওই লোকটা কাউকে ছাড়বে না? রথিজিৎ মুখে কিছু বলল না, চোখ বুজে মাথা নাড়াতে লাগলো। আমি বুঝতে পারলাম রথিজিৎ আর মুখ খুলে কিছুই বলতে চাইছে না। আমার বেশ অধৈর্য লাগলো। কেসের এমন একটা পর্যায়ে এসে সবকিছুই আমার থেকে লুকিয়ে রাখছে সে। আমি আর কিছু বললাম না, উঠে দরজার কাছে গিয়ে বললাম, যখন আমায় কিছু বলবেই না তাহলে তদন্তের সময় আমায় নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই, বুঝলে? তুমি একাই না হয় সব করে নিও। রথিজিৎ হাসলো, তারপর বলল, বিজয়, বুঝলে কেসের অনেকটাই গুটিয়ে ফেলেছি, পুরোটা গুটিয়ে না ফেলে কিছুই বলতে চাইছে না। আর তুমি অত অধৈর্য হও না, আরেকটু অপেক্ষা করো। আশা করছি দিন কয়েকের মধ্যেই সমস্ত ব্যাপার জলের মতো পরিষ্কার হয়ে যাবে।
পরদিন সকালে রথিজিৎ কোথায় যেন বেরিয়েছিল। আমায় বলে গেল নিধুবাবুর সঙ্গে কোথাও একটা যেতে হবে। ফিরল সেই সন্ধ্যের দিকে। এদিকে বৌদিমণি তো এই সমস্ত কিছু দেখে রেগে লাল। এ কথা ও কথার পর বৌদিমণি বলেই ফেলল, আমি তো ভেবেছিলাম আজ আর ফিরবে না, তাও এত তাড়াতাড়ি ফিরে এলো যে। রথিজিৎ একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ঠিকই বলেছ, আমিও ভেবেছিলাম নিধু আমায় যেভাবে ঘোরাচ্ছে তাতে আজ আমরা আর বাড়িতে ফিরতে পারবো না, কিন্তু দেখা গেল ঠিক সময় মতোই ফিরে এলাম। কাল আবার আমায় সকালে একবার। কথাটা বলতে বলতে রথিজিৎ থেমে গিয়ে বৌদিমণির দিকে তাকাতেই বুঝতে পারল বৌদিমণির মুখটা থমথম করছে। রথিজিৎ আর কিছু বলল না। বৌদিমণি পায়ের শব্দ করতে করতে ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় বলল, কাল থেকে বাইরে থেকো, আমি আর দুপুরে কারোর জন্য রান্না করব না, আমি আর ঠাকুরপো রান্না করে খেয়ে নেব। বৌদিমণি রান্নাঘরে চলে যেতেই আমি একটা চেয়ার টেনে এসে বসলাম। কাজ হলো কিছু? নিধুর সঙ্গে প্রথমে গিয়ে পৌঁছলাম মিসেস সেনগুপ্তর বাড়িতে। নিধু আগে থেকেই সমস্ত ব্যবস্থা করে রেখেছিল। বুঝতেই পারছো, পুলিশের কাছে এই সমস্ত খবর, বিশেষ করে ঠিকানা জোগাড় করাটা খুব একটা কঠিন কাজ নয়। মিস্টার সেনগুপ্তর বাড়িতে গিয়ে যেমন সবার কাছ থেকে সাহায্য পেয়েছিলাম, মিসেস সেনগুপ্তর বাড়িতে গিয়ে কিন্তু তেমনটা হলো না। সবাই যেন ভীষণ বিরক্ত। তবুও পুলিশ যেহেতু, তাই কথা বলতে বাধ্য হলো। কথাবার্তায় জানা গেল মিসেস সেনগুপ্ত বিয়ের আগে তার একজনের সঙ্গে সম্পর্ক ছিল। শুধু সম্পর্ক নয়, বেশ ভালোই সম্পর্ক তৈরি হয়েছিল, এমনকি আশেপাশের সকলেই ব্যাপারটা জানত। তার সঙ্গে মিসেস সেনগুপ্তর বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু ছেলেটি ভালো ছিল না। বিশেষ কিছু কারণে অপরাধীদের দলের সঙ্গে মিশে গিয়েছিল এবং সেই কারণেই তাকে জেল খাটতে হয়। এরপরেই বোধহয় মিসেস সেনগুপ্তর মন আস্তে আস্তে ঘুরতে শুরু করে। তবে বিশেষ কারণে তার জেল হয়েছিল ওই মাস 6 জন্য। তার বিরুদ্ধে সঠিক কোনো প্রমাণ পাওয়া যায়নি, তবুও ঘটনাস্থল থেকে তাকে পাওয়া গিয়েছিল, তাই 6 মাসের জন্য তার জেল হয়। এর মধ্যে মিসেস সেনগুপ্ত মন বদলে বিয়ে করার জন্য রাজি হন, কিন্তু আশেপাশের সকলেই তার সঙ্গে ওই ছেলেটির সম্পর্কের কথা জানে, তাই সহজে মিসেস সেনগুপ্তর বাড়ির লোকেরা বিয়ের ব্যবস্থা করতে পারছিলেন না। আর সেই সময় ওই লোকটি, অর্থাৎ যে মিস্টার সেনগুপ্তর সঙ্গে মিসেস সেনগুপ্তর বিয়ে জোগাড় করেছিল, সেই লোকটির সাথে মিসেস সেনগুপ্তর বাড়ির লোকেরা কথাবার্তা বলে ছেলে দেখার জন্য তাকে কাজে লাগায়। সেই সময় তার হাতে মিস্টার সেনগুপ্ত অর্থাৎ অতুল সেনগুপ্তের ছেলে মৃণাল সেনগুপ্তের সম্বন্ধ ছিল। এই কাজের জন্য সে মিসেস সেনগুপ্তর বাড়ি থেকে বেশ ভালো টাকা পেয়েছিল, সেটা তুমি বুঝতেই পারছো। মিস্টার সেনগুপ্তের বাড়ি থেকে ব্যাপারটা হয়তো তারা তাড়াহুড়ো করতে চাইছিলেন, আর তার জন্য একটা কারণ ছিল। মিসেস সেনগুপ্তকে দেখতে কিন্তু বেশ সুন্দরী। আমি তার বাড়িতে তার ছবি দেখেছি, এমনকি মৃত অবস্থাতেও। তুমিও দেখেছো, তাই না? মৃত মানুষ সুন্দর না অসুন্দর সেটা খুব ভালো করে দেখার মতো মনোবৃত্তি আমার থাকে না রথিজিৎ। তবে এই কথা স্বীকার করতেই হবে, মিসেস সেনগুপ্তকে দেখতে বেশ ভালোই। হ্যাঁ, এই কারণেই তাড়াহুড়ো করে মিস্টার সেনগুপ্তের বাড়ি থেকে সবাই বিয়ে দিয়েছিল। কিন্তু মিসেস সেনগুপ্ত বুঝতে পেরেছিলেন এত সহজে ওই ছেলেটি তাকে ছেড়ে দেবে না। বিশেষ করে জেল খাটা আসামি সে। জেল থেকে বেরিয়ে এসেই সে মিসেস সেনগুপ্তর খোঁজ করে। প্রথমে তো সে খুঁজে পায়নি। আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি তার জেল থেকে বেরিয়ে আসার সময় এবং মিসেস সেনগুপ্তর বিয়ের সময়ের মধ্যে পার্থক্য মাত্র 3 দিনের। তাই সপ্তাহে 2-1 মধ্যেই খুঁজে পায় সে মিসেস সেনগুপ্তের বাড়ি। তারপর সেদিন সকালে এসে চাঁপাকে দিয়ে দরজা খুলিয়ে সে দেখে যায় মিসেস সেনগুপ্তকে বাড়ির ছাদে। মিসেস সেনগুপ্ত তাকে দেখে ভয় পান এবং চাঁপাকে বলেন, ও কাউকে ছাড়বে না, ও সবাইকে মারবে। একদম ঠিক। মিসেস সেনগুপ্ত জানতেন আর যাই হোক না কেন এত সহজে সে ওদের ছেড়ে দেবে না, তাই সে ভয় ভয়ে ছিল। কিন্তু এভাবে যে বাড়ির ভেতর ঢুকে অপরাধী ওদের খুন করবে, সেই কথা বোধহয় মিসেস সেনগুপ্ত স্বপ্নেও ভাবতে পারেনি। না হলে সে নিশ্চয়ই মিস্টার সেনগুপ্তকে সব কথা বলতো। আর এবার বুঝতে পারছো তো কেন মিসেস সেনগুপ্ত কাউকে ওই লোকটার ব্যাপারে বলেনি? এইবার আমায় বলে দেওয়ার প্রয়োজন ছিল না।
স্পষ্ট বুঝতে পারছিলাম তার ব্যাপারে বললে তো সমস্ত কিছু খুলে বলতে হতো। সেনগুপ্তের চোখে সামান্য হলেও বদলে যেতেন। কোনো মেয়ে মানুষ এমনটা কখনোই চায় না। হাসতে হাসতে সে বলল, মেয়ে মানুষের যতই অপরাধ থাক না কেন সে সবসময় চায় কলঙ্কহীন হয়ে থাকতে, বুঝলে? তাই মিসেস সেনগুপ্ত আগের কোনো কথাই মিস্টার সেনগুপ্তকে বলেননি। এদিকে বিয়ের পর এত দূরে চলে আসে নিজের বাড়ি থেকে। সে ভেবেছিল সমস্ত অতীত তার পিছনে ছেড়ে যাবে, আর এই কারণে দুই পরিবারের কেউই ব্যাপারটা নিয়ে বেশি মাথা ঘামায়নি। মিস্টার সেনগুপ্তর ভাই কোনো ব্যাপারের খোঁজ পেয়েছিলেন, তিনি তার বাড়িতেও বলেন, তবে ততক্ষণে তো বিয়ে হয়ে গেছে, এসব নিয়ে ভেবে তো আর কোনো লাভ নেই। তাই সকলে ব্যাপারটা চাপা দিয়ে রেখেছিল। কিন্তু পাপ যে বাপ কেউ ছাড়ে না বিজয়। মিসেস সেনগুপ্ত যে ভুল করেছিলেন তার মাসুল মিসেস সেনগুপ্ত এবং মিস্টার সেনগুপ্ত দুজনকেই দিতে হবে। কিন্তু রথিজিৎ, সমস্ত ব্যাপারটা না হয় বুঝলাম, কিন্তু এই লোককে ধরবে কি করে? আর দ্বিতীয় কথা হলো, লোকটা বন্ধ বাড়ির মধ্যে ঢুকলো কি করে এসে? এখন প্রথমে তো ধরার কাজটা আমাদেরই করতে হবে। ওখানেই তার বাড়ি, কিন্তু তার বাড়িতে তাকে পাওয়া যায়নি। তার বাড়িতে তার মা থাকে, আর কেউ থাকে না। থানায় খোঁজ নিয়ে এবং যেখানে ছিল সেখানেও খোঁজ নিয়ে তার ব্যাপারে অনেক কিছুই জানা গেছে। লোকটা কিন্তু অন্য আসামিদের মতো খুব একটা উশৃঙ্খল কিংবা খুব বেশি রুক্ষ ধরনের নয়। তবে সে কিসের জন্য কাজ করতো জানো বিজয়? কিসের কাজ করতো? রথিজিৎ এমনভাবে কথাটা আমায় বলল যেন উত্তরটা শুনে আমিও তার মতো হেসে ফেলব। লোকটা কাজ করতো মাংসের দোকানে। সব সময় সে ধারালো বড় ছুরি জাতীয় অস্ত্র দিয়ে মাংস কাটতো, হাড় কাটতো, এমনকি মুরগির গলাও কাটতো। তোমার মনে আছে, মৃতদেহ যেদিন পোস্টমর্টমে নিয়ে যাওয়া হয় সেদিন বেরিয়ে আসার সময় বাড়ির সামনে এক ভদ্রলোক বলেছিলেন, অপরাধী সাধারণ মানুষ নয়, সাধারণ মানুষ এমনভাবে কারোর গলা কাটতে পারে না। অপরাধী নিশ্চয়ই বড় মাপের কেউ, কিন্তু তার কথাটা কিছুটা সত্যি হলেও কিছুটা সত্যি নয়। তাহলে এবার অপরাধীকে ধরার জন্য কি ব্যবস্থা নিয়েছো? মানে সেটা কি আমাকে বলা যাবে? সে কথা তোমায় বলা যাবে না বিজয়, সে কথা তোমায় বলা যাবে না। অন্তত এখন আমি কিছুই বলতে পারবো না। বেশ কয়েকটা দিন আমাদের অপেক্ষা করতে হবে। এত তাড়াতাড়ি সে ঘরে ফিরবে বলে মনে হয় না। আর যে লকেটটা তুমি খুঁজে পেয়েছিলে? ওই লোকটির নাম যোগেন হালদার। তার বাড়িতে তার মা এবং জেলে যেখানে সে ছিল সেখানকারই একজন তাকে নিশ্চিত করেছে এই লকেটটি তারা তার গলাতেই দেখেছিল। তাই এদের দুজনের সাক্ষ্য থেকেই খুব সহজে প্রমাণ করা যাবে সেও ওই বাড়িতে এসেছিল। কিন্তু বাড়ির মধ্যে সে কিভাবে ঢুকলো সেটা আমি এখনো বুঝতে পারিনি। সেটার জন্যই আমি এখনো অপেক্ষা করছি, আর অপেক্ষা করছি এই যোগেন হালদারের ধরা পড়ার জন্য। তবে নিধু যদি ভালোভাবে জাল পাততে পারে সে নিশ্চয়ই ধরা পড়বে। রথিজিৎ ঠিক কি করতে চাইছিল তা আমি সত্যি বুঝতে পারছিলাম না। তবে রথিজিৎ এখন আর কিছুই বলবে না। গোটা ব্যাপারটার আরেক রকম সমাধান হয়ে গেছে। শুধু এখন অপরাধীকে ধরার পালা, আর কিভাবে সে বন্ধ ঘরের মধ্যে ঢুকলো সেটা জানাবে। পরপর 3টে দিন আমরা অপেক্ষা করলাম। চতুর্থ দিনে থানা থেকে নিধুবাবুর ফোন আসতেই রথিজিৎ আর আমি বেরিয়ে পড়লাম থানার উদ্দেশ্যে। থানায় পৌঁছতেই নিধুবাবু হাসি মুখে বলল, রথিজিৎ, তোমার বুদ্ধি কাজে লেগেছে। অপরাধীকে ধরা গেছে। যোগেন হালদার যে এত সহজে ধরা পড়বে তা কিন্তু আমরা ভাবতে পারিনি। কিন্তু তুমি কি করে বুঝলে এই পথে কাজ হবে? অপরাধী অপরাধ করার পরে দুটো জায়গায় যায়। প্রথমত, তার যদি ভয় থাকে ধরা পড়ার, তাহলে সে অপরাধের জায়গায় আশেপাশে ঘুরে বেড়ায়। আর যদি তার ভয় না থাকে তাহলে সে এমন একটা জায়গা খোঁজে যেখানে সে লুকোতে পারবে। যোগেন হালদারের পক্ষে দুটো ব্যাপার ছিল। প্রথমত, এই এলাকায় কোথাও লুকিয়ে থাকা, আর দ্বিতীয়ত যে দলের সঙ্গে সে ছিনতাই এবং চুরির কাজ করত সেই দলের সাহায্য নেওয়া। তবে আমি জানতাম যে সে যেখানেই থাকুক না কেন নিজের মায়ের খবর রাখবে। যোগেন হালদার যা করত সব করত তার মায়ের জন্য। তার মা অসুস্থ, তার চিকিৎসার জন্য বেশ কিছু টাকার প্রয়োজন।
তুমি হয়তো দেখেছো তার মায়ের ক্যান্সার রয়েছে। এই রোগের প্রতি মাসে বেশ কিছু টাকা প্রয়োজন হয়। তাই যোগেনকে বাধ্য হয়ে তার মুরগির ব্যবসার পাশাপাশি অন্য অসৎ পথে নামতে হয়েছিল। আমার মনে হয় মিসেস সেনগুপ্ত অর্থাৎ কাবেরী এই কথা জানত। একটা মেয়ে জেনে শুনে এভাবে একজন অপরাধীর সঙ্গে তো সম্পর্কে আবদ্ধ হয়ে পড়তে পারে না। সময়ের সঙ্গে সঙ্গে যোগেন হালদার বাধ্য হয়েছিল বদলে যেতে। তাই হয়তো কাবেরী তাকে সময় দিতে চেয়েছিল, কিন্তু যখন সে ধরা পড়ল তখন আর কাবেরীর কাছে কোনো রাস্তা রইল না। তাকে বাধ্য হয়ে বাড়ির লোকের কথা মতো বিয়ে করতে হলো। তারপরে যা হবার ছিল তাই হলো। কাবেরী ভেবেছিল বোধহয় যোগেন হালদার তাকে খুঁজে পাবে না, কিন্তু তাকে খুঁজে পাওয়াটা খুব একটা কঠিন ব্যাপার ছিল না, কারণ যোগেন হালদারের অনেক চেনাশোনা ছিল। যখন সে সেদিন চাপার সঙ্গে কথা বলে মিস্টার সেনগুপ্তর বাড়িতে নিশ্চিত হওয়ার জন্য গেল, সেদিনই ছাদে এসে দেখতে পেয়েছিল কাবেরীকে। আর তারপরেই কিন্তু সে নিশ্চিত করে নিয়েছিল যে সে আক্রমণ করবে। এরপর সুযোগ বুঝে এসে বাড়িতে ঢুকে দুজনকেই খুন করলো। কিন্তু যোগেন হালদার যে ঠিক ওভাবেই বাড়িতে ঢুকেছিল সে কথা তুমি কি করে জানলে? আর যোগেন হালদার সে কথা স্বীকারও করেছে। তবে তার একটাই কথা ছিল, তার মায়ের চিকিৎসাটা যেন হয়। তার ফাঁসি হলেও তার আপত্তি কিছুই নেই, কিন্তু তার মায়ের চিকিৎসাটা যেন। এই দিকটা তুমি দেখতে পারবে আশা করছি। বিভিন্ন সংস্থা এখন রয়েছে যেগুলো ক্যান্সার রোগীদের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করে থাকে। তাদের সঙ্গে যোগাযোগ করলে তারাই সাহায্য করবে। বিশেষ করে গোটা ব্যাপারটা তারা জানলে আশা করি। যাই হোক, তবে যোগেন হালদার যে ওভাবে ঘরে ঢুকেছিল তা আমি বুঝতে পেরেছিলাম চাপার সঙ্গে আরও একবার কথা বলে। চাপার সঙ্গে কথা বলতে বলতে জেনেছিলাম সন্ধ্যের দিকে চাঁপা এবং মিসেস সেনগুপ্ত দোতলার ঘরে থাকে। যখন তারা একতলার ঘরে থাকে না, সে সময় ঘরের দরজা সবসময় বন্ধ থাকে সে কথা চাপা বলতে পারে না, কারণ মিস্টার সেনগুপ্ত সন্ধ্যের একটু পরেই বাড়িতে আসেন এবং নিচের ঘরের দরজা সে সময় খোলাই থাকে। মিস্টার সেনগুপ্ত বাড়িতে এলে তারপর সে চলে যায়, অর্থাৎ সেই সময় যে কেউ একটু চেষ্টা করলেই ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে যে কোনো জায়গায় লুকিয়ে থাকতে পারবে। আর পিছনের দিকে যে দরজাটা রয়েছে তার সামনে একটা ছোট্ট স্টোর রুমও রয়েছে। সেই স্টোর রুমে কিন্তু সহজে কেউ যায় না। মিস্টার সেনগুপ্ত মিসেস সেনগুপ্ত সেই রাতে আশা করি সন্ধ্যের পরে আর স্টোর রুমে যাননি। সেখানে লুকিয়েছিল যোগেন হালদার। তারপর সুযোগ বুঝে সে বাইরে বেরিয়ে আসে এবং ঘরের ভেজানো দরজা খুলে প্রথমে হত্যা করে মিসেস সেনগুপ্ত এবং তারপরে হত্যা করে মিস্টার সেনগুপ্তকে। কারণ তার রাগ ছিল আসলে মিসেস সেনগুপ্তর ওপরে, তাই তাকেই সে আগে হত্যা করেছিল। মিস্টার সেনগুপ্তের ঘুম গভীর ছিল, তাই সে সহজে কিছু বুঝতে পারেনি। আমি আগেই বলেছিলাম অপরাধী বাঁ হাতে, আর যোগেন হালদার যে সমস্ত কাজ বাঁ হাতে করে সে কথা সকলেই জানে। এবার আশা করি সমস্ত কিছুই জলের মতো পরিষ্কার হয়ে গেল। তোমার যদি সাক্ষীর প্রয়োজন হয় তাহলে এই কাগজটা রাখো, এর মধ্যে যোগেন হালদারের লকেটটা রয়েছে, যেটা মৃতদেহের ঘর থেকেই পাওয়া গিয়েছিল। তোমার ব্যাপারটা আগেই জানানো উচিত ছিল নিধু, কিন্তু আমি এখন জানাচ্ছি। হ্যাঁ, আর সেই জেলের রক্ষীরাও এই লকেটটা তার গলায় রেখেছে। তাছাড়া যোগেন হালদারের মা এবং কাবেরীর বাড়ির লোকেরাও এই ব্যাপারে তোমায় সাহায্য করতে পারে। নিধুবাবু লকেটটা হাতে নিয়ে বলল, এই তো রথিজিৎ, তুমি যে কিছু কিছু ব্যাপার আমার থেকে লুকিয়ে রাখো এটাই আমার ব্যাপার ঠিক ঠিক ভালো লাগে না। বাকি সবই ঠিক আছে, তবে কোনো কিছুর প্রয়োজন হবে না। হ্যাঁ, যোগেন হালদার নিজের মুখে সমস্ত কিছু যেহেতু স্বীকার করেছে, তবে হ্যাঁ, যেহেতু দুটো খুন করেছে তাই তার ফাঁসিটা হবেই। সেই পথ থেকে তাকে বাঁচানো যাবে না কোনোভাবে। যোগেন হালদারের মায়ের ব্যাপারটা সত্যি দেখা প্রয়োজন। রথিজিৎ উঠে দাঁড়িয়ে বলল, আমার কাজ শেষ, আমি তাহলে চলি। যদি আবার প্রয়োজন হয় তাহলে সবসময় স্বাগতম। আমরা বেরিয়ে এলাম। পথে নেবে গাড়ি ধরার আগে রথিজিৎকে বললাম, রথিজিৎ, যোগেন হালদার যে ও বাড়িতে কোনো একটা ফাঁকে ঢুকে লুকিয়েছিল সেই কথাটা তুমি আগে থেকেই জানতে পেরেছিলে, তাই না? রথিজিৎ কোনো কথা বলল না, একটা হাই তুলে আবার মোড়া ভাঙতে ভাঙতে বলল, কতদিন ভালোভাবে ঘুম হয়নি বুঝলে বিজয়, এবার বেশ ভালো করে ঘুমিয়ে নিতে হবে।
আমিও এবার রথিজিতের মতো একটা দীর্ঘশ্বাস ফেললাম। মনে মনে বললাম, রথিজিৎকে চেনা অত সহজ নয়। শেষ হলো আমাদের আজকের গল্প রথিজিৎ ও জোড়াখোর। আজকে সূত্রধার এবং কথকের চরিত্রে আমি সৌম্য, অন্যান্য চরিত্রে সৌম্য, সন্দীপ জুনিয়র, বর্ণালী, দিব্যেন্দু ও রাজর্ষি। মার্জিং ও মাস্টারিং এ আলাপন দাস, ডাইরেকশন, সাউন্ড ডিজাইন এবং বিভিন্ন কাজে সৌম্য। আশা করি আজকের গল্পটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর এরকম গল্প আরো শুনতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর চলি, তাহলে দেখা হচ্ছে পরের গল্পে।